This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহারাজা তোমারে সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। গানটা লিখেছিলেন সত্যজিৎ রায়, সুরটাও তারই দেওয়া। কিন্তু যে সিনেমার জন্য এই গান, সেই সিনেমা যে গল্পের ওপর ভর করে, মানে যেটাকে সিনেমা বানিয়েছিলেন, যে গল্পটাকে সত্যজিৎ রায়, সেই গল্পটা সেটা তার দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। আর সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যিনি একাধারে লেখক, চিত্রকার, তিনি প্রকাশক, বেহালাবাদক, সুরকার, শখের জ্যোতির্বিদ, মানে কি না। এবং সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যিনি আক্ষরিক অর্থেই বাংলাদেশ থেকে এসেছিলেন। উপেন্দ্র কিশোরের জন্ম বাংলাদেশের কিশোরগঞ্জে। এবার তাই যদি আপনাদের মুখের সামনে ম্যাপ খুলে ধরে কেউ জানতে চান যে বলুন তো উপেন্দ্র কিশোর তার জন্মস্থান কোথায়, তাহলে আপনাকে তো ওই বাংলাদেশের ওপরেই হাত রাখতে হবে। সে বাংলাদেশ আজকের বাংলাদেশ কিনা সেটা তো পরের কথা। আর ইনফ্যাক্ট যখনকার কথা এটা, তখন তো আলাদা করে বাংলাদেশ বলে কিছু ছিল না, সবটাই ভারত ছিল। আর এপার ওপার বাংলা সব মিলেমিশে একাকার হয়ে একটাই অঞ্চল, একটাই রাজ্য ছিল। তারপর গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গেল, দেশভাগ হলো, পূর্ব বাংলা হলো পূর্ব পাকিস্তান, আরও কিছুদিন পর পূর্ব পাকিস্তান হলো বাংলাদেশ। এবং সেই বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতিচিহ্নটুকুও মুছে ফেলার কাজ শুরু হলো আজকের দিনে। দেখুন, বাংলাদেশের কিশোরগঞ্জে যে বাড়িতে সত্যজিৎ রায় ঠাকুরদাদা একদম ছোট্টবেলায় থাকতেন, 2023 সালে সেই বাড়িটাকে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সেই সরকারটাই তো বদলে গেছে। ব্যাস, সিদ্ধান্তও বদলে গেছে, পরিস্থিতিও বদলে গেছে। 2024-এ উড়ে এসে জুড়ে বসেছেন মোহাম্মদ ইউনূস। আর তারপর থেকে রবীন্দ্রনাথ থেকে নজরুল, নজরুল হয়ে উপেন্দ্র কিশোর, কেউ রেহাই পাচ্ছেন না, কাউকে তিষ্ঠতে দিচ্ছেন না বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী। নোবেলজয়ীদের মধ্যে একটা মানে ফিলিং থাকা উচিত। যেভাবে রবীন্দ্রনাথকে তিনি অসম্মান করলেন, যেভাবে ওই প্রথমে সিরাজগঞ্জে রবীন্দ্র মিউজিয়ামে ভাঙচুর হলো, তখনই বোঝা গেছিল এনার ওই মনের ভেতর কোনো ফিলিং বলে কোনো বস্তু নেই, পুরোটাই ফাঁকা, ফিল করতে হবে। আর তারপর ময়মনসিংহ জেলায় নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলের স্মৃতিতে উৎসর্গ করা ভাস্কর্য ভেঙে ফেলা হলো। তখনও বুঝলাম রবীন্দ্রনাথের পর যিনি নজরুলকেও মনে করতে পারেন ওদের লোক, মানে করে ভালো করেছেন। নজরুলের ওপর যে এই বাংলাদেশের অন্তত আর কোনো অধিকার নেই, সেটা খুব পরিষ্কার হয়ে গেছে, আমরা এটাতে খুশি। কিন্তু এবার কিশোরগঞ্জে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যে বাড়িতে বড় হয়েছিলেন, বাংলাদেশ সরকারের উদ্যোগে সেই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। ভাবুন তো, একটা সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই বাড়িটাকে গুছিয়ে টুচিয়ে একটা সংগ্রহশালা বানানোর, আর একটা সরকার এসে সেই বাড়িটা ভেঙে ফেলতে চাইছে। তাতে কি হলো? প্রমাণ হলো মানুষের ওপর বিশ্বাস হারানো সত্যিই খুব পাপ। সেই যে আমরা বিশ্বাস করেছিলাম ইউনূসের আমলে বাংলাদেশ মিনি পাকিস্তান হয়ে যাবে, সেই যে আমরা ভেবেছিলাম যে দেশ তার উপকারকে ছাড়ে না, যে দেশ শেখ মুজিবের স্মৃতিকে মুছে ফেলতে চায়, সেই দেশ কাউকে ছাড়বে না। মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের বিশ্বাসের মর্যাদা দিয়েছেন, যাই বলুন, মানতে হবে। আমাদের শুধু একটাই প্রশ্ন, পাপের ঘোড়া পূর্ণ হতে ঠিক কতটা সময় লাগে বলুন তো? মানে ইউনূস যা যা করছেন তাতে তো পাপ পুণ্যের হিসেবটাই গুলিয়ে যাচ্ছে। ভাঙছেন তিনি, ভাঙছেন, একে একে ভেঙে চুরমার করে দিচ্ছেন বাঙালির গর্বের ইতিহাস। এটা বাংলাদেশের কিশোরগঞ্জ, আর এই হলো উপেন্দ্র কিশোরের স্মৃতি বিজড়িত জমিদার হরিকিশোর রায়ের বাড়ি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মদাতা বাবা ও মায়ের নাম কালীনাথ রায় ও জয়তারা দেবী।
উপেন্দ্র কিশোর ছিলেন কালীনাথের 8 সন্তানের মধ্যে তৃতীয়। উপেন্দ্র কিশোরকে দত্তক নিয়েছিলেন নিঃসন্তান জমিদার হরিকিশোর রায়। হরিকিশোরের এই বাড়িতেই উপেন্দ্র কিশোরের ছোটবেলা কেটেছে। এই সেদিনও এই বাড়ির বাইরে লাগানো ছিল সাইনবোর্ড, লেখা ছিল অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। যে বাড়ির খিলানে আবছা হলেও লেখা ছিল বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি। যে বাড়ি 2023 সালে রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিল হাসিনা সরকার, সেই বাড়ি ভাঙা হলো কেমনে? ইউনুস সরকারের যুক্তি, দীর্ঘদিনের অযত্নে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত বাড়িটা বিপজ্জনক হয়ে উঠছিল। ভেঙে ফেলা ছাড়া নাকি কোনো উপায় ছিল না। ইউনুস সরকারের যুক্তিকে অজুহাত বলছেন বাংলাদেশিরাই। তারাই প্রশ্ন তুলছেন, কি করে সত্যজিৎ রায়ের ঠাকুরদার স্মৃতি এভাবে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইউনুস? প্রশ্ন করছে ভারতও। কেন্দ্রীয় সরকার পরিষ্কার করে বলেছে, ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে বাড়ি ভাঙা হচ্ছে। বাড়িটি রক্ষণাবেক্ষণের দায় বাংলাদেশ সরকারের, কিন্তু ওই বাড়ি ভারত বাংলাদেশ দুই দেশের সংস্কৃতির প্রতীক, বাংলার নবজাগরণের প্রতীক। বাড়িটা সংরক্ষণ জরুরি ছিল। প্রয়োজনে এ ব্যাপারে ভারত সরকার সাহায্য করতে তৈরি। বাংলা ও বাঙালি স্মৃতি নষ্ট করছে বাংলাদেশ, ভারত সরকার স্মৃতি বাঁচানোর জন্য সহযোগিতার হাত বাড়াচ্ছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউনুসের কল্যাণে এ দেশে, বিশেষ করে এ রাজ্যের রাজনীতিরও খুঁটি হয়ে গেলেন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশে, কারণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ বা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম অনুসারী ছিলেন, ইসলাম ধর্ম অনুসারী ছিলেন না। মুর্শিদাবাদেও বাড়ি ভাঙা হয়েছে যাদের, বাড়ি ভাঙার কারণ কিন্তু একটা, তারা তৃণমূলকে ভোট দেন না এরকম নয়। বাড়ি ভাঙা হয়েছে কারণ তারা হিন্দু। মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বাংলার তরফ থেকে যেটা করণীয় তিনি খবর পেতেই সেই প্রতিবাদটা করেছেন। জলটা এতদূর গড়ালো কি করে? দেখুন, প্রত্যেকটা বাড়ির খবর তো আমাদের পক্ষে কারোর পক্ষেই রাখা সম্ভব না, কোনো সরকারের পক্ষে রাখা সম্ভব না যে বাংলাদেশে আমাদের এখানকার কোন মনীষীর বাড়ি বাংলাদেশে কি অবস্থায় আছে। দেখুন, কেন্দ্রীয় সরকার বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বাঁচাতে উদ্যোগী হয়েছেন। দেখলেন তো, সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছেন। এবার এই বাংলাদেশ ভারতের বাড়ানো কোনো সাহায্যের হাতই তো ধরতে ইদানিংকালে খুব একটা আগ্রহ দেখায়নি, উল্টে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এর আগে রবীন্দ্রনাথ এবং নজরুলের স্মৃতি ধ্বংসেও তো ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু তা বলে বিজেপি যে অ্যাডভান্টেজ পেয়ে বসে আছে, এরা ভারতের বা বাংলার সংস্কৃতি রক্ষার জন্য এই যে উদ্বেগ দেখাচ্ছে, তারা যে চেষ্টা করছে, এটা মানেই এটা তাদের অ্যাডভান্টেজ। তারা সুবিধাজনক জায়গায় রইল বাঙালির মননে, বাঙালির মনের মণিকোঠায়, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ ভাগিদার আছে, কারণ মুখ্যমন্ত্রীও একই রকমভাবে বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে রবীন্দ্র নজরুলের স্মৃতি নষ্ট করায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তিনি নবান্নে ডেকে পাঠিয়েছিলেন, তীব্রভাবে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন। তেমনি এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি জড়িয়ে থাকা যে বাড়িটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, তাতেও তিনি নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। আর শুধু তিনি নয়, একইভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাংলা ও বাঙালির গর্ব যে যে বিষয়গুলো নিয়ে, সেই সবকটা বিষয় রাজনীতির যেটুকুনি সুযোগ কেন্দ্র বা রাজ্যের সরকার পেয়েছে, কাজে লাগিয়ে দিয়েছে। এখন দেখুন, দশচক্রে ভগবান যদি ভূত হতে পারেন, তাহলে পাকে চক্রে এই কোনো জন্মা বাঙালি রাজনীতির খুঁটি কেন হবেন না? তারা ভাবতেই পারেন বাঙালি কি ছিল আর কি হইয়া গেল, এটাও ভাবতে পারেন আমরা কি ছিলাম আর কি হইয়া গেলাম। চারপাশে ধর্ষণ, চুরি, দুর্নীতি, এই কথাগুলো শুনতে শুনতে তারা হয়তো এটাও ভাবতে পারেন যে রাজ্যে তারা রেনেসাঁর আলো জ্বালিয়েছিলেন, নবজাগরণ এনেছিলেন, সেই রাজ্যের বাসিন্দাদের মনে আলো কি কম পড়িয়াছে? তারা যা খুশি ভাবতে পারে, কিন্তু আমাদের পূর্বপুরুষ সেই সমস্ত খ্যাতনামা বাঙালিরা একটা কথা তো কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। বাংলা ও বাঙালির অতীত, ইতিহাস বা যাত্রাভিমান বলে যদি কিছু থেকে থাকে, তাহলে সেই সব কিছু
একমাত্র এই গঙ্গা পারেই টিকে আছে। অস্বীকার করবো না, একটা সময় পর্যন্ত খুব হীনমন্যতায় ভুগতাম, জানেন তো। এই কদিন আগেও খালি মনে হতো যে কোথাও গিয়ে যদি বাংলাদেশের বাঙালিরা আমাদের থেকে একটু হলেও এই বাঙালিয়ানা এগিয়ে থাকেন, তাহলে সেটাকে কি অস্বীকার করা যাবে? আমাদের মানে পশ্চিমবঙ্গের বাঙালির থেকেও কি ওপার বাংলার বাঙালিরা একটু বেশি সংবেদনশীল ছিলেন, রবীন্দ্রসঙ্গীতটা একটু বেশি ভালোবাসতেন, একটু বেশি আত্মস্থ করে নিয়েছিলেন, তারা কদর করেন ওরা বেশি, নিজেদের শিল্প, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি এই সব কিছু রক্ষায় কি ওরা অনেক বেশি যত্নশীল ওপারের বাঙালিরা? মনে হতো, আমি নিশ্চিত আপনাদেরও এটা মনে হতো, মনের মধ্যে দ্বন্দ্ব তো উঠতই। বা সব থেকে বড় কথা যেটা মনে হতো, বাংলাদেশের বাঙালিরা কি বাংলা ভাষার প্রতি অনেক বেশি দায়িত্ববান, অনেক বেশি মগ্ন, তাদের বাংলা প্রেম কি আমাদের থেকে একটু হলেও বেশি? তাদের ভাষা দিবস রয়েছে, তারা প্রাণ দিয়েছেন বাংলাকে বাঁচানোর জন্য। ওরা কি আমাদের থেকেও বেশি উদ্গ্রীব? ভাবতাম আর হীনমন্যতায় ভুগতাম। কিন্তু আজকে অবশেষে একটু নিশ্চিন্ত বোধ করছি, জানেন তো। বুঝতে পারছি এই পৃথিবী নামক গ্রহের বুকে যদি সত্যিকারের বাঙালি বলে কিছু থাকে বা ভবিষ্যতে যদি খুঁজে পাওয়া যায়, তাহলে তাদের বাসস্থান এই পশ্চিমবঙ্গ। আমরাই খাঁটি এবং আমাদের কোনো শাখা নাই। তাই বাংলা ভাষার প্রতি সম্মান, শ্রদ্ধায় প্রয়োজনে ভারত ভ্রমণেও যেতে রাজি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। अगर आप मेरे को डिस्टर्ब बंगाल को करेंगे, हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको आप रुकने नहीं सकते हैं। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे और हम उधर में जाके बंगाली में भी बोलेंगे। এই কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের কিওয়ার্ড। এবার কিওয়ার্ড কাকে বলে জানেন তো? ওই সেই আলিবাবার গল্পের সেই চিচিং ফাঁক মনে আছে আপনাদের? সেই 40 চোরের গুহার কিওয়ার্ড মানে খোলার মন্ত্র ছিল এই চিচিং ফাঁক। আলিবাবা সেটা ঠিকঠাক বলতে পেরেছিলেন, মানে অ্যাপ্লাই করেছিলেন, তাই গুহায় ঢুকতে পেরেছিলেন এবং সোনা দানা হিরে জহরত সব নিয়ে চলে আসতে পেরেছিলেন। কিন্তু আলিবাবার দাদা ঢুকেছিলেন বটে, কিন্তু কিওয়ার্ডটা ভুলে গেছিলেন, তাই গুহায় ঢুকলেও বেরোতে পারেননি, ধরা পড়ে গেছিলেন, ডাকাতদের হাতে প্রাণ দিয়েছিলেন। সোজা কথায় কিওয়ার্ড হলো এমন কোনো শব্দ যেটার ক্ষমতা চাবির মতো। বলে না কি কি মানে চাবি, সেরকম যে কোনো বন্ধ তালা এটা খুলে দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বৈঠকে কোন তালার চাবিটা লুকিয়ে রয়েছে? কার সন্ধান পেলাম আমরা? উত্তর হলো 2026-এর ভোটের তালার চাবি। এটা বুঝে গেছি, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্যই নবান্নের তালা খুলে ঢুকতে চান, আর বিজেপির নবান্ন দখলের স্বপ্নে তালা ঝুলিয়ে চাবিটাকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিতে চান। খেয়াল করে দেখবেন সবসময় এটা খোলা আর বন্ধ দুটো পাশাপাশি থাকে, চিচিং ফাঁক চিচিং বন্ধ। খুলতে চান নিজের তালার চাবি যেটা দিয়ে নবান্নে ঢুকবেন, বন্ধ করতে চান সেই দরজাটা যেটা বিজেপিকে নবান্ন অবধি নিয়ে যেতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেসকে একটা নতুন কিওয়ার্ড শিখিয়ে দিয়েছেন। এটার মধ্যেও কিন্তু দুটো জিনিস আছে একসঙ্গে, ওই খোলা বন্ধ ওই দুটো মাথায় রেখেই বোধহয়। সোজা কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া নতুন কিওয়ার্ড হচ্ছে বাংলা ভাষার সম্মান, বাংলার সম্মান। এই কথাগুলোই পথের সাথী করে আজ থেকে পথে নামা শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি বাংলার মানুষকে হেনস্থা করছে, বাংলায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে সন্দেহ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই কথাগুলো এখন বলতে শুরু হয়ে গেছে। আপাতত হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিকরা হলেও বিজেপি যে শেষ পর্যন্ত সমস্ত বাঙালিকেই টার্গেট করবে, এই ধারণাটা বলা ভালো, এই আশঙ্কাটা ছড়িয়ে দেওয়ার খুঁটি পুজোটা সেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এবং সেই পুজো যাতে সফল হয় সেজন্যেই বাংলা বলতে বলতেই হিন্দি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমি জানি আপনাদের মনের মধ্যে একটু খটকা লেগেছিল, যিনি বলছেন যে আমি শুধু এখন থেকে বেশি করে বাংলা বলবো, তিনি হঠাৎ হিন্দি শুরু করলেন কেন? কারণ প্রথমত তিনি বুঝিয়ে দিতে চাইলেন বিজেপি বাংলা বোঝে না, শুধু হিন্দি বোঝে। এবং দ্বিতীয়ত তিনি সারা দেশের মানুষের কাছে বার্তা দিলেন বাংলা আর বাঙালির অধিকার রক্ষার লড়াইয়ে প্রয়োজন হলে তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন, দেশের যে কোনো প্রান্তে তিনি পৌঁছে যাবে। এবার একটু খেয়াল করে দেখুন, ওড়িশা থেকে শুরু করে দিল্লি, হরিয়ানা থেকে শুরু করে মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশ, যেখানে যেখানে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের আটক করা হয়েছে বা যে সমস্ত রাজ্য থেকে বাঙালিদের বাংলাদেশি সন্দেহে ফেরত পাঠানো হচ্ছে, সেই সমস্ত রাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে প্রচারে নামেন তাহলে কি হবে? তাহলে মুখ্যমন্ত্রী ওই প্রবাসী বাঙালিদের কাছাকাছি পৌঁছে যাবেন। বাংলার বহু মানুষ, যাদের বেশিরভাগই ওই পরিযায়ী শ্রমিক, যারা বাইরের রাজ্যে আছেন পেটের তাগিদে, তাদের হেনস্থা করা হচ্ছে বলে যে নিয়মিত অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা ওই ভোটের সময় রাজ্যে ঠিক আসেন শুধু ভোটটা দেওয়ার তাগিদে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে গিয়ে ভোটের প্রচারটা সেক্ষেত্রে করে আসতে পারবেন। সংখ্যাটা কিন্তু কম না, মোটামুটি 28-30 লাখ তো হবেই। আর একই সঙ্গে বাংলায় থাকা বাঙালিদের বার্তা দিতে পারবেন আমি ছাড়া তোমাদের কথা ভাবার কেউ নেই। বাংলার বাঙালির স্বার্থ রক্ষার জন্য যে প্রান্তে যেতে হয় আমি যাব। দেখুন, যদি নাও যান তাহলে তো ক্ষতি নেই। এই যে তিনি বুঝিয়ে দিলেন আমি তোমাদেরই লোক, তাতেই তো যা হওয়ার হয়ে গেল। কি হলো? সারা দেশে যেখানে যত বাঙালি আছেন তারা যখন বুথে গিয়ে দাঁড়াবেন তখন তাদের সামনে মুখ্যমন্ত্রীর মুখ ছাড়া অন্য কোনো মুখ কি খুব সহজে ভেসে উঠবে? নাকি তারা ভাববেন তাদের বিপদের সময় যখন তাদের পাশে তৃণমূল নেত্রী ছিলেন, তখন ভোটের সময় তৃণমূল নেত্রীর পাশে থাকাটা তাদের নৈতিক দায় এবং দায়িত্ব? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সেই টার্গেট ভোটারদের বার্তা দেওয়ার কাজটাই आज থেকে शुरू कर दिले। बाहर में बीजेपी को विश्वास मत करो, ये तो डेंजरस है, अभी तो सुपर डेंजरस हो गया। अभी हमारा पास जो लिस्ट है 1000 के करीब लोगों को उन्होंने अरेस्ट किया, लॉकअप में ले गया, डिटेंशन कैंप में ले गया, और बांग्लादेश में कितना लोगों को पुशबैक किया है ये हम करेक्ट कर रहे हैं। हमारा आदमी जो मुंबई में रहता है सोना का काम करते हैं, अब कहां से आपको मिलेगा? आपको जब ब्रिज बनाते हैं तो हमारा वर्कर जाके बनाता है, कोई कोई उसको लेके जाते हैं। हम तो कहते हैं चलाओ, हमारा जो बाहर में काम करते हैं चलाओ, अगर हम एक रोटी हमको है तो आपको आधा रोटी दे देंगे। একটা থালায় 4টে রুটি, একটু আচার, একটু ডাল, একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়তো আসছে কাল। দেখুন, আজ নয়তো কাল যুদ্ধ যে আসছে তাতে তো কোনো সন্দেহ নেই। আর সেই যুদ্ধের প্রস্তুতিতেই তো মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে নেমে পড়েছেন। শুনলেন না, বার্তা দিলেন, চলে এসো, একটা রুটি আমরা ভাগ করে খাবো, আর্ধেক আর্ধেক। ওই দেবাশিস বাবু, যিনি ওখান থেকে ফিরে এসছেন, ভিন রাজ্য থেকে ফিরে এসছেন, ফিরে সেখানে কিছু পাচ্ছেন টাচ্ছেন না, দুঃখ করছিলেন। আধখানা তার জন্য তার মানে আছে, এবার খোঁজ শুরু করে দিতে পারেন। সে যাই হোক, প্রধানমন্ত্রীও আসছেন পরশু, দুর্গাপুরে তিনি সভা করবেন। এবার তাকে তো সেখানে বলতে হবে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাবেই বলতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রী কি বলবেন সেটা কন্ট্রোল করে ফেললেন মোটামুটি। তাকে ওখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব তো দিতেই হবে, বলতে হবে তাকে নিশ্চয়ই যে বিজেপি বাঙালি বিরোধী নয়, বাংলা বিরোধী নয়, বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে বিজেপি নয়, বিজেপি শাসিত রাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশিরাই শুধু টার্গেট, কোনো বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা ভারতীয়, তারা টার্গেট নয়, বাংলা ভাষা বললেই টার্গেট নয়, শুধুমাত্র ওই অনুপ্রবেশকারীদেরই ধরে ধরে ফেরত পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে বিদেশি নাগরিকদের চিহ্নিত করার কাজটাই যে বিভিন্ন রাজ্যে চলছে, সেটাই তো প্রধানমন্ত্রীকে পরিষ্কার করে বলতে হবে। এবার তিনি যদি না বলেন তাহলে কী হবে? তৃণমূল বলবে বাংলা বা বাঙালিকে নিয়ে প্রধানমন্ত্রী কোনো দুশ্চিন্তা নেই। তিনি চুপ করে আছেন, মানে মৌনং
সম্মতির লক্ষণ। এবার এ তো গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের একটা দিক এবং এবং প্রধানমন্ত্রীর বক্তব্যকে কন্ট্রোল করার গেম প্ল্যান। অন্য দিকগুলো, মুখ্যমন্ত্রীর বক্তব্যগুলো একটু খেয়াল করলেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন। যাদের বাইরের রাজ্যে যাদের বিশ্বাস করা যাচ্ছে না, তাদের নিজের রাজ্যে বাঙালিরা কি করে বিশ্বাস করবেন? এটা কিন্তু মারাত্মক একটা পয়েন্ট তুলে দিয়েছেন তিনি। আরেকটা দিক কি, গতকাল বিজেপির বিরুদ্ধে বাংলার বাঙালি বিদ্বেষের একই অভিযোগে পথে নেমেছিল বাম আর কংগ্রেস। দুটো দলই হয়তো চেয়েছিল যে তৃণমূল রাস্তায় নামার আগে, এখন সবাই কিন্তু একটু এগিয়ে আসছেন, মানে 21শে জুলাই ছিল, তার আগে প্রধানমন্ত্রী আসছেন 18 তারিখ, এবার তারও আগে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। বামেরা তারও আগে নেমে পড়েছিল কংগ্রেসকে নিয়ে। দুটো দলই হয়তো চেয়েছিল যে তৃণমূল রাস্তায় নামার আগে ইস্যুটাকে একটু ছুঁয়ে দিতে, এটো করে দিতে, যাকে বলে আর কি। বিধানসভা ভোটের আগে যাতে রাজনীতিটা ওই শুধু তুমি আর আমি তুমির মতো করে নিতে না পারে তৃণমূল আর বিজেপি, এটাই হয়তো চেয়েছিল, তারা নিশ্চিত করতে চেয়েছিল। কিন্তু তাদের অত চেষ্টার পরেও হলোটা কি? তিনি ছাড়া বাংলার পতাকা বহন করার ক্ষমতা কারও নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি বুঝিয়ে দিলেন। এবং তেমনি তার যাবতীয় আক্রমণের লক্ষ্যে বিজেপিকে রেখে তিনি তো ঠিক বুঝিয়ে দিলেন যে বাম কংগ্রেস যতই মাঠ বড় করার চেষ্টা করুক, লড়াইয়ের ময়দানটাকে তিনি দু দলের মধ্যে রাখতেই আগ্রহী। বরং বাম আর কংগ্রেসের আন্দোলন বা দাবি যেভাবে তারা বিজেপিকে বিঁধেছে, সে একই ইস্যুতে তো তিনিও বিজেপিকে বিঁধছেন। সুতরাং বাম কংগ্রেসের আন্দোলনটা তার আন্দোলনের সত্যতাকেই প্রমাণ করছে। এটাই উল্টে দাবি করে বসতে পারেন মুখ্যমন্ত্রী। 3 লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল, পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট, এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছে, তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষে যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার। এটা দেশ বাঁচানোর লড়াই। আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন, তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী। আপনি জাতীয় সঙ্গীত গাইবেন বাঙালির লেখা, আর সেই বাংলা ভাষা যারা বলবে তাদের ওপর অত্যাচার করবেন, জল কেটে দেবেন, লাইট কেটে দেবেন, বাচ্চাগুলো লাইট পাবে না, জল পাবে না, আসামে অত্যাচার করবেন, এটা আমরা সহ্য করব না। মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালি নিয়ে, বাংলা ভাষা নিয়ে এত বেশি তিনি কনসার্ন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে তো একটু চ্যালেঞ্জ দিয়েছি যে 21 তারিখ থেকে লোকসভা এবং রাজ্যসভাতে আসুন বাংলার সকল সাংসদরা, বিজেপি তৃণমূল, বাংলা ভাষায় ভাষণ দিই। আমি দেখতে চাই একটা ভাষণ স্বাক্ষর করলে দাঁড়িয়ে রাজ্যসভার ফ্লোরে দেবেন মুখ্যমন্ত্রী। হিন্দু ভোট যখন একত্রিত হচ্ছে, এটাকে ভয় দেখে, এই ভয় পেয়ে বাঙালি অস্ত্র দিয়ে সেটাকে আইপ্যাকের বুদ্ধিতে অবশ্যই সেটাকে ভাঙার চেষ্টা করছে। এসব বলে মানুষ, বাংলা ভাষী মানুষ, তারা ক্ষিপ্ত হয়েছে, আরো ক্ষিপ্ত হবে। বিভ্রান্তি বাংলায় তৈরি করা যায় না এবং বাংলায় তৈরি করা যাবে না। বাঁশের চেয়ে কঞ্চি ধর, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। আজ ডোরিনা ক্রসিংয়ে এই কথাটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে চায়ের দোকানে বসা জনতার মুখের কথা, জানেন তো, সেটাই মুখ্যমন্ত্রীর মুখে। তৃণমূল নেত্রী আসলে জানেন, প্রবলভাবে বোঝেন মানুষের কোথায় অ্যাটেনশান আর কিসে টেনশান। তাই 4 বছর পর আবার তার মুখে ডিটেনশান। এটাও একটা কিওয়ার্ড, বাঙালির মনের দরজা খোলার কিওয়ার্ড, মানে চিচিং ফাঁক। কিন্তু এক্ষেত্রে কিছু নেওয়ার জন্য দরজা খুলতে আগ্রহী নন তিনি, বরং মনের ভেতর কিছু একটা ঢুকিয়ে দিতে চান। কি জানেন? ভয়, ডিটেনশনের ভয়। পোরখাওয়া রাজনীতিক তো জানেন, কখনো কখনো নেওয়ার চেয়ে দেওয়াটা বেশি কার্যকরী। ঠিকমতো যদি এই ভয়টা ধরিয়ে দিতে পারেন, তাহলেই মানুষ দিক বিদিক শূন্য হয়ে ওই রাজনীতিকদের কাছেই ছুটে আসবে। এটাই তো রাজনীতিকরা চান। বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা,
মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি, বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিন দিল্লি দখলও আমরা করব, সবাইকে সাথে নিয়ে। বুঝলেন তো, বসন্ত এসে গেছে বলা যাচ্ছে না, কিন্তু ভোট এসে গেছে বোঝা যাচ্ছে পরিষ্কার। সবাই জমে গেছেন একদম। ডিটেনশনে জুজুও তাই ফিরে এসছে। 2021-এর কঠিন লড়াইয়ে তৃণমূল জিতেছিল ওই এনআরসির ভয় দেখিয়ে। 2026-এর ভোটের আগেও ফের এনআরসির ভয় দেখানোর সুযোগ তো তৃণমূল কংগ্রেস পেয়ে গেল, কারণ বিজেপি তাদের সেই সুযোগটা করে দিয়েছে। এনআরসি এখন পর্যন্ত দেখুন ওই অসমের রাজ্য স্তরের জনসমীক্ষা, এর বাইরে তো কিচ্ছু না। সুপ্রিম কোর্টের নির্দেশ আর নজরদারিতে 2019 সালে সেই তালিকা প্রকাশ হয়েছে। বা 3.5 কোটি অহমিয়ার মধ্যে 19.5 লক্ষ মানুষ বহিরাগত হিসেবে চিহ্নিত হয়েছে, যদিও সেই তালিকায় বিস্তর ভুলভ্রান্তি আছে বলে তো অভিযোগ উঠেছে। আর ওই 19.5 লক্ষ চিহ্নিত বহিরাগতের বেশিরভাগটাই তো ছিলেন বাঙালি। ফলে অসমের এনআরসিকে এই বাংলা ইস্যু করে তুলতে তৃণমূলের কোনো অসুবিধা হয়নি। তখনই বিজেপি তাকে সাপোর্ট করেছিল, মানে সাহায্য করেছিল আর কি, পরোক্ষে। বিজেপি নেতারা প্রচার করেছিলেন দেশ জুড়ে এনআরসি এবং সিএএ কার্যকর করা হবে, আর ব্যাস তৃণমূল হাতে মানে তাদের সাপোর্ট পেয়ে গেছিল আর কি। বলেছিল দেখেছো, অসমের মতো এখানেও সকলকে ওই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ফোন দিয়াটা হচ্ছে। এখন দেখুন, সিএএ কার্যকর হয়েছে, এনআরসির খসড়া শুধুমাত্র অসমেই প্রকাশিত হয়েছে, কিন্তু তার ভিত্তিতে কোনো পদক্ষেপ হয়নি। বরং ইন্ডিয়া ঐক্যের তরফ থেকে দাবি করা হচ্ছে এবার জনগণনা করতে হবে, তাতে কোন জাতের মানুষ কি সংখ্যায় রয়েছেন তার হিসেবও দিতে হবে। জনগণনা কি? এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, আর এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রেশন ফর সিটিজেন্স। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নাগরিকের নথি জমা হবে। দুটো বিষয় কি তাহলে খুব আলাদা? যেটা বিজেপি আনছে বা আনবে বলেছে, আর যেটা বিরোধীরা চাইছেন। কিন্তু এনপিআর চাইছেন বিরোধীরা, দাবি করছেন জাতিভিত্তিক নথি প্রকাশ করতে হবে, আর সেই বিরোধীরাই বলছেন এনআরসি হতে দেবো না। মানে এই বিরোধীদের এই যে একটা দ্বিমুখী নীতি, এর সুযোগ বিজেপি নিতে পারত, কিন্তু বিজেপি নেবে কি? তাদের অবস্থাও তো ততই বছর। সেখানে তো বিভিন্ন দ্বিমুখী বক্তব্য চারপাশে ভেসে বেড়াচ্ছে। কদিন আগে অবধি শুভেন্দু অধিকারী মুসলিমদের একদম সরিয়ে রেখে দিয়েছিলেন, বাদের খাতা রেখে দিয়েছিলেন, মানে তাদের ভোটের হিসেবের মধ্যে থেকে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি সভাপতি হওয়ার পর থেকেই মুসলিমদের আশ্বস্ত করছেন, বলেছেন, এবারও আবার বলেছেন হিন্দুদের মতো কোনো ভারতীয় মুসলিমকে উচ্ছেদ করা হবে না। শুধু তাই নয়, এক সময় পশ্চিমবঙ্গের মুসলিমরা বিজেপিকেই ভোট দেবেন বলে তিনি ভবিষ্যৎবাণী করে বসে আছেন। মানে তিনি এখন ওই মুসলিম ভোটটাকে কাউন্ট করা শুরু করে দিয়েছেন, হয়তো আজকে নয় ভবিষ্যতে কাউন্ট তো করছেন। এবার প্রশ্ন হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য এই ভয় নেই, মুসলিমদের ভয় নেই, এটা বলেই তো ভয়টা মনের মধ্যে বসিয়ে দিলেন। যদি সত্যি ভয় না থাকতো তাহলে কি এত জোর দিয়ে ভয় নেই এটা বলতে হতো? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যত না ভয় ধরেছে, শ্রমিক ভট্টাচার্যের আশ্বাসে তার থেকে বেশি ভয় ছড়ালো কিনা বলুন তো? যে এনআরসিটা প্রাসঙ্গিক ছিল না, তৃণমূলের যে অভিযোগের গোড়ায় যদি বিজেপি হাওয়া না দিত, তাহলে যেটা প্রাসঙ্গিকই হতো না সেটাকেই কি উস্কে দিয়ে প্রাসঙ্গিক করে দিলেন শ্রমিক। আসলে কি জানেন, রাজনীতিকরা যে কিভাবে লাভ আর ক্ষতির অঙ্ক কষেন, আর রাজনীতিতে কে যে কার লাভ চায়, সেটা একটা বিষম ধাঁধা। ওটা আপনার আমার বোঝা কম্য নয়। জানি না দিলে দিতে পারে, আমার জানা নেই, সেটা দাবি করতেই পারেন, যদি যাই দেবে। মুসলমানরা তো অজ্ঞ মূর্খ কেউ নয়, তারা ভোটার। এত মুসলমান এত হিন্দু হিন্দু করার তো দরকার নাই, ভোটার হিসেবে ভাবলেই হয়। আগে উনি এ ব্যাপারে ওনার বিরোধী দল নেতার সঙ্গে কথা বলে নিন,
বিরোধী দলনেতা তো বলছেন মুসলমানদের ভোট লাগবে না, এই সমস্ত বলার আগে তিনি তার বিরোধী দলনেতাকে নয় থামান নয় কথা বলে নিন। কিসের জন্য বিজেপিকে ভোট দেবে মুসলমানরা, তা একটা পলিসি কথা বলুন। কেন্দ্র সরকারে আছে বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ বললেও মাইনরিটিদের জন্য ডেভেলপমেন্টের জন্য যে ফান্ড প্রতি বছরে কাটিং হচ্ছে। মুসলমানরা কোনোদিন বিজেপিকে ভোট দেবে না, এটা মমতা ব্যানার্জিকে আমি লিখে দিতে পারি। 2026 সালে মাইনরিটিদের হেভি শতাংশ যারা ওই শাসকের ছত্রছায়া থেকে তোলাবাজি করে থাকে, শওকত মোল্লা এইগুলো ছাড়া তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভোট দেবে, বিজেপির বিপক্ষে ভোট দেবে। তবে তৃণমূলকে না দিলে হয়তো সিপিএমকে দেবে, হয়তো আইএসএফকে দেবে, হয়তো কংগ্রেসকে দেবে, কিন্তু বিজেপি করবে না। কিন্তু কোনো মুসলিম ভারতীয় জনতা পার্টিকে বাংলায় অন্তত পক্ষে ভোট দেবে না। গুজরাটে দেয় বা দিল্লিতেও দিয়েছে কিছু মুসলিম ভোট, দিল্লির যে বিধানসভা নির্বাচন হয়েছে, বা মধ্যপ্রদেশেও কিছু সংখ্যক 10-12% মুসলিম আছে, তারাও দেয়। কিন্তু বাংলার মুসলিমরা এখানকার বিজেপির নেতাদের যে আচরণ, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবাংলার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শীত যদি আসে বসন্ত কি দূরে থাকতে পারে? এই হুমায়ুন কবির যেভাবে বললেন, ওই গুজরাটে ভোট দিয়েছেন মুসলিমরা বিজেপিকে, দিল্লিতে কিছু লোক ভোট দিয়েছেন, কিছু মুসলিম ভোট দিয়েছেন বিজেপিকে, তাহলে এখন না দিলেও একটা সময় যে ভোট দেবেন না খুব গ্যারান্টি দিয়ে বলা যায়? মানে অস্বীকার করতে গিয়ে কোথাও আবার শ্রমিক ভট্টাচার্যকেই সাপোর্ট করে বসলেন না তো হুমায়ুন কবির? বোঝা মুশকিল, জানেন তো। যেরকম দেখুন, মানে কে যে কী চান সেটা সত্যি সত্যি খুব পরিষ্কার হয় না কখনো, রাজনীতিকদের ব্যাপার তো। এই যেরকম বাংলার নাগরিকত্ব চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024-এর 26শে এপ্রিল মালদা উত্তরে এসেছিলেন জনসভা করতে, ভিড় দেখেছিলেন প্রচণ্ড। দেখে মোদী কি বলেছিলেন তার মনে হচ্ছে তিনি আগের জন্মে বাংলায় জন্মেছিলেন, পরের জন্মেও বাংলাতেই জন্মাতে চান। আগের জন্ম, পরের জন্ম, শর্টেড, বুঝে গেলাম। এই জন্মে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে বারাণসী গিয়ে বলেছিলেন তার মনে হয় মা গঙ্গা তাকে দত্তক নিয়েছেন। তাহলে এই জন্মে তিনি গঙ্গাপুত্র ভীষ্ম, আর গঙ্গা তো বাংলাতেও বহমান। মানে মোদি জন্মান্তরে বাংলার সন্তান। সেই সন্তান যদি বাংলায় এসে সভা করেন, রোড শো করেন, তাতে কার কি বলার আছে? আপত্তির কি আছে? তৃণমূল তাহলে কেন বলছে যে তিনি মরশুমি পাখি? তৃণমূলের এত যে আন্দোলন, এই যে 21শে জুলাইয়ের 5 দিন আগেই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে পড়লেন, তা তো ওই বঙ্গ সন্তানদের কথা মাথায় রেখেই। তাহলে জন্মান্তরে যিনি নিজেকে বঙ্গ সন্তান বলে দাবি করছেন, তাকে আপন করে নিতে অসুবিধা কোথায়? হতে পারে যে ভোটের আগে তৃণমূল ব্যানার ছাপালো, মোদি যে আগের জন্মে বঙ্গ সন্তান ছিলেন তার বার্থ সার্টিফিকেট দিন, বা পরের জন্মে যে বাংলাতেই জন্মাবেন তার কোনো গ্রহণযোগ্য প্রমাণ পেশ করুন। মানে তৃণমূল নেতারা দাবি করেন বটে যে বাংলা সকলকে আপন করে নেয়, কিন্তু আবেদনকারী যদি নরেন্দ্র মোদী হন তাহলে এই আপন করে নেওয়াটা একটু অসুবিধাজনক, কারণ মোদিও তো বাংলাকে আপন করে নিতে চাইছেন। দেখুন, বিজেপির রেলগাড়ি এমনিতে দেশ জুড়ে ছুটছে, বাংলা যদি তার একটা বগি হয়ে জুড়ে যায় তা তিনি বলবেন মন্দ কি? 18 জুলাই দুর্গাপুরে 6000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন, রোড শো, নানা রকম কর্মসূচি। মানে বুঝতে পারলেন দুর্গাপুরকে কেন বেছে নেওয়া হয়েছে? খালি হাতে শুরু করে খুব একটা লাভ নেই, চিড়ে ভেজে না। হ্যাঁ, তাই জন্য দিয়ে নেওয়াটা রাজনীতিকদের একটা অদ্ভুত স্ট্র্যাটেজি। হাতে গরম, যা হবে এ হাতে নাও, ও হাতে দাও, ভালো ফেয়ার ডিল। এবার সুকান্ত মজুমদার যে ফিরিস্তি দিয়েছেন, তাদের তো এরপর মাসে মাসে জেলায় জেলায় তার কর্মসূচি, মানে একেবারে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং ভোট শতাংশ মেনে সভা করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল কি করবে? দুর্গাপুরে মোদির সভার প্রতিবাদে তৃণমূলের প্রচারের ইস্যু কী হবে? এমনি তো ছাড়বে না, ওয়াক ওভার, রাজনীতিতে নইব আর তাতে যদি ওই কদিন পরে ভোট থাকে তাহলে তো নয়। সুতরাং কী ইস্যুতে প্রচার করে ওই দুর্গাপুরের সভার বিরোধিতা করতে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করে দিয়েছে। দেখুন, প্রাথমিকভাবে স্থির করে দিয়েছেন কোন কোন বিষয়ের জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে, আর তারপর ওই
ওই সভাটার কিভাবে বিরোধিতা করা হবে সেটাও স্থির করে দিয়েছেন। দুর্গাপুর মানে কি? দুর্গাপুর মানে তো শুধু শিল্পনগরী নয়, দুর্গাপুর মানে দামোদর ভ্যালি কর্পোরেশন, মানে ডিভিসি। সেই দুর্গাপুরে দাঁড়িয়ে যখন মোদি ভাষণ দেবেন তখন তৃণমূল নেতারা তার বক্তব্য খারিজ করবেন কিভাবে? খুব সহজ, বলবেন ডিভিসি জল ছাড়াতেই বন্যা হচ্ছে, কিন্তু বন্যা ত্রাণে টাকা দিচ্ছে না কেন্দ্র, সুতরাং এই কেন্দ্রীয় সরকার আর জারি হোক, বাংলার নয়। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় যাবেন, তার মধ্যে দুর্গাপুরকে এখন বাঁচা হয়েছে, এরপরে অন্যান্য এলাকাও যাবে, রানাঘাটে যাবেন, এরপরে আমাদের এই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মেলে এই 3টি ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি জায়গায় আসবেন। এরকম প্রত্যেকটি জায়গায় জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং গোটা বাংলার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সভা হবে। বিজেপির কর্মীরা স্বাভাবিকভাবে উৎসাহিত এবং তারা আগামী দিনে কোমর বেঁধে ভোটের কাজে নেমে পড়বে। ভোটের মরশুম, সব মরশুমে পাখি চলে এসছে। ওদিক থেকে মোদিজি আসবে, এদিক থেকে দিদিজি যাবে, ফোনে ফোনে তাকে কথা হয়ে যাবে, আপনার জন্য সব সুরক্ষা থাকলো, আপনি ভালো থাকবেন, আমাকে আমার মতো করতে দিন, আপনি আপনার মতো করুন। এই তো চলছে। এবার এ কত কি হবে এখন? দিদি ওদিক যাবে তো মোদি এদিকে আসবে, মাঝে মাঝে চোখাচোখি হবে, মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে, মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে। আপনি জল ছেড়ে দেন কিন্তু বন্যার টানে 1 টাকা দেন না, মানুষগুলো যখন ডুবে যায় লজ্জা করে না? আবার ভোট চাইতে আসেন আর যত কথা বলে, মিথ্যে কথা বলে, একটা সত্য কথা বিজেপি বলে না। एक डबल इंजन सरकार खाली झूठा का आश्रय लेता है, झूठा का सहारा लेते हैं, ऐसा ज्यादा दिन नहीं चलने वाला है। দেখুন, 100 দিনের কাজের বকেয়া টাকার ইস্যুটাও তার মানে তৃণমূল নিশ্চিতভাবেই ছেড়ে দেবে না। ওটা গ্রাম বাংলার বেশ জ্বলন্ত একটা ইস্যু, গ্রাম বাংলাই তো ভোটের আসল জায়গা। কিন্তু আপাতত বন্যা ত্রাণের ইস্যুটাই তুলে ধরার পক্ষে কিন্তু যথোপযুক্ত, টাইমলি ব্যাপার আছে একটা। তাই মোদির দুর্গাপুরের সভার আগে বন্যা ত্রাণের দাবিকেই তুঙ্গে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস, বেশ বুঝতে পারছি। যেভাবে বললেন মুখ্যমন্ত্রী, এটাই হবে। এবার মোদি কি জবাব দেবেন? মমতার তোলা ইস্যুর জবাব মোদি দেবেন নাকি নিজস্ব ইস্যু তৈরি করবেন, যার জবাব 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে? এটা আপাতত সাসপেন্সই রয়েছে, কিন্তু সেটা হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে, কারণ কেউ কাউকে ছাড়েন না তো। এখান থেকে হয়তো দুর্গাপুর থেকে যে ইস্যুটা তৈরি করে দিলেন, 21শে জুলাই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জবাব দিতে হলো। আবার সেখানে তিনি একটা ইস্যু তৈরি করলেন, তার জবাব বিজেপি নেতাদের দিতে হবে। তৃণমূল যেরকম 100 দিনের কাজের বকেয়া রাজ্যবাসীকে ভুলতে দেবে না, বিজেপিও তো তেমনই ওই ওয়াক অফ আগ্রাসনের স্মৃতি কিছুতেই মুছে যেতে দেবে না, বরং হিন্দু বাঙালির মনে আরেকটা সন্দেহ ঢুকিয়ে দেবে, মনে করিয়ে দেবে যে তাদের দেবোত্তর সম্পত্তিগুলো সব বেদখল হয়ে যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য তো ঘোষণা করেছেন যে ক্ষমতায় এলে ওই দেবোত্তর সম্পত্তিগুলো উদ্ধার করা হবে। মানে তখনই তো উদ্ধারের প্রশ্নটা আসে যখন বেহাত হয়ে যায়। এটা কিন্তু আগামী দিনে রাজনৈতিক ইস্যু হতে চলেছে। আমরাও খোঁজখবর নিয়েছি, আর তখন দেখছিলাম যে হঠাৎ করে এরকম দেবোত্তর সম্পত্তির প্রসঙ্গ টানলেন কেন? ওয়াক অফের সঙ্গে ব্যালেন্স করতে? তাহলে তো হাতে কিছু থাকতে হবে। তা আপাতত আমরা দেখলাম যে মালদহে এরকম দেবোত্তর সম্পত্তি বেদখলের কিছু অভিযোগ রয়েছে। দীঘায় ঘটা করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, বাড়ি বাড়ি গিয়েছে জগন্নাথের প্রসাদ, আর মালদায় জগন্নাথেরই আরেক রূপ লক্ষ্মীনারায়ণের সম্পত্তি বেদখল। ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকার গোলপট্টিতে 24 বিঘা দেবোত্তর সম্পত্তি, তা দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। 11 জুন গ্রামবাসীরা দেবোত্তর জায়গায় মন্দিরের সামনে সংকীর্তনের আয়োজন করলে সেখানে হামলা চালানোর অভিযোগ ওঠে, পুজো বন্ধ করে দেওয়া হয়। ওরা পার্টি অফিস করেছে, টিএমসি পার্টিরা, তা আমরা বাধা দিতে গেছি, আমাদেরকে মারধর করেছে। আপনাকেও মারধর করেছে? হ্যাঁ। আর হচ্ছে যে এর আগে একবার ওখানে একবার কীর্তন হয়েছিল, মানে পুজো হয়েছিল, সেই পুজোটাতে বলছে যে না আমরা এখানে তোমাদের পুজো করতে দিব না, যে এখানে যে আসবে তাকে এখানে মার্ডার করে দেব। দেবোত্তর সম্পত্তির জায়গা জোর করে দখল করে তৃণমূলের পার্টি অফিস,
অভিযোগ স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরাই এই পার্টি অফিস তৈরি করেছে। শুধু তাই নয়, গুরুতর অভিযোগ যে সেখানে সমাজ বিরোধীদের আসর বসছে। মদ খাওয়া, মদ বিক্রি করা, গাঁজা খাওয়া, গাঁজা বিক্রি করা থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ হয়। ওখানেও রাত্রেবেলা কিছু মহিলাকে ভাড়া করে নিয়ে এসে ডান্স করায়। ওখানে মহিলাগুলোকে এসে মদ খায়, এক সাইডে ডান্স বার খুলে রেখেছে। স্থানীয় মহিলারা সেই পথ দিয়ে যাতায়াতটুকু করতে পারে না। বলছে যে জায়গার পুকুরটাও ওরা করে দিয়েছে, দখল করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মহিলাদের সাথে বাজে ব্যবহার করছে, বলছে মহিলাদেরকে তুলে নিয়ে যাব। আর আমরা যে সেই পুকুরে আমরা স্নান করি, তো সেইখানে যদি কোনো একটা লোকজন বসে থাকে, সে যদি গাঁজা মাজে খায়, তাহলে কি আমরা মেয়ে মানুষ স্নান করতে পারবো? পুকুরে মেয়ে চেংড়াগুলা চান করতে যাচ্ছে, চান করতে পারছে না। আর মেয়ে চেংড়া দেখতে গেলে ওরা টিটকারি মারছে। গ্রামবাসীদের অভিযোগ, মন্দিরের জমিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কলোনি তৈরির পরিকল্পনা করা হয়েছে। ওই মন্দিরের সম্পত্তিটা বাংলাদেশি রোহিঙ্গাদের কাছে বিক্রি করার একটা চেষ্টা চলছিল। সেটা আমরা গ্রামবাসীরা কিছুদিন আগে বাধা দিই। বাধা দেওয়ার পর সেটা আটকাই। বলছে আমরা বাংলাদেশিদেরকে বসাবো এখানে। কোথায়? ওইখানে? হ্যাঁ, জায়গাটাতে। ওখানে কি বিক্রি করে দেবো? হ্যাঁ, বিক্রি করবে। কি কলোনি বানাবে? কলোনি বানাবো ওরা। বাংলাদেশের বলছে যে ওদের নিয়ে এসে এখানে একটা কলোনি বানাবে। হ্যাঁ, এখানে বসাবে। হ্যাঁ, বাংলাদেশের লোকগুলো আসছে, মন্দিরের জায়গাতে বাড়ি করতে মাংছে, ওর জন্য আমরা বাধা দিয়েছি। এই নিয়ে তৃণমূলের অন্দরেও কিন্তু বাকবিতণ্ডা চলছে, কারণ অনেক তৃণমূল নেতা নেত্রী কিন্তু এই বিষয়টাকে সমর্থন করছে না। অন্যদিকে বিরোধীরাও এই বিষয় নিয়ে সরব হয়েছে। গ্রামের লোক মন্দিরের জায়গাতে চাইছে, মন্দিরের জায়গাতে মন্দিরই হোক, কোনো আশ্রম বা পাঠশালা বা তোমার ওই মদ গাজার আড্ডা এইগুলো জায়গা না হয়। পার্টি একদম স্বচ্ছ আছে এই ব্যাপারে। কাউকে কোনো মদত দেওয়ার প্রশ্নই ওঠে না। আইনের পথে চলবে। ওখানে সমাজ বিরোধী ঠেক যদি হয়ে থাকে, গাঁজা খাওয়ার ঠেক যদি হয়ে থাকে, সেটা সম্পূর্ণ দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। থানার বহু অফিসার, মিনিসবাজার থানার বহু অফিসার ওখানে এসে মদ মাংস খাচ্ছে, আমরা দেখেছি। তো দেখার পরেও আমরা থানাকে কমপ্লেন করেছি, যেহেতু কিছু অফিসার সৎ আছে, সে ভেবে আমরা কমপ্লেনটা করেছি। ওই 24 বিঘা জমি দেবত্ব সম্পত্তি হিসেবেই নথিভুক্ত হয়েছে। TV9 বাংলাকে তার কাগজপত্র প্রমাণ হিসেবে দিয়েছেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, পুলিশ সুপার, জেলা শাসক সহ জেলার সব সংশ্লিষ্ট বড় অফিসারের কাছে সুবিচার চেয়ে আবেদন করেছেন মন্দির আন্দোলনকারীরা। TV9 বাংলাকে সেই সব আবেদনপত্রর প্রতিলিপিও দেখিয়েছেন গ্রামবাসীরা। দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। সোনার তরীর লাইনটা মনে পড়ে গেল, জানেন তো? এই দেবতার সম্পত্তিকে যদি নিজের সম্পত্তি ভেবে নেয় মানুষ, তাহলে মানুষকে আবার নিজের সম্পত্তি ভেবে ফেলবে না তো রাজনীতি? তাই তো ফেলছে। রাজনীতি নিজের স্বার্থে যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর কথা বলেছিল, মনে আছে আপনাদের? আদপে কিভাবে পাশে দাঁড়ালো? যোগ্যদের চাকরি পাওয়ার রাস্তাটাই জাস্ট ছেটে দেওয়া হলো। কিভাবে ভাবছেন তো? বলছি এক এক করে। এতদিন কি বলা হয়েছিল? সরকার যোগ্যদের পাশে আছে। তার জন্য সরকার কি করলো? মূলত 3টে ব্যবস্থা। 1, ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী চাকরি। 2, অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর। আর 3, বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো। সাদা চোখে এগুলো সবই যোগ্যদের পাশে থাকা, কোনো ভুল নেই। কিন্তু এগুলোর মাধ্যমে এই সরকারই যোগ্যদের একাংশকে যে পিছিয়ে দিল, সেটা বোঝা যাচ্ছে। আর শুধু পিছিয়ে কেন, প্রতিযোগিতার থেকেই তো ছিটকে দিল। কেন বলছি? আদালতের আজকের রায়টা একটু মন দিয়ে পড়ুন, বুঝতে পারবেন। আজ আদালত এসএসসির বিজ্ঞপ্তিকে একদম সঠিক বলে যাবতীয় মামলা খারিজ করে দিয়েছে। তার মানে অতিরিক্ত 10 নম্বর হাতে নিয়েই পরীক্ষায় বসবেন ওই চাকরিহারা শিক্ষকরা। এতে সরকার, শাসক, এসএসসি, যোগ্য চাকরিহারা সবাই স্বস্তিতে। এটা অর্ধেক গ্লাস ফাঁকা আর অর্ধেক গ্লাস ভর্তির মতো গল্প। কেন অতিরিক্ত 10 নম্বর দেওয়া হয়েছিল? কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি গেছিল, তাই তো? কারা দায়ী? যাদের দেখার কথা ছিল এসএসসি, বকলমে সরকার। এই পর্যন্ত সব ঠিকঠাক, অর্ধেক জল বোঝা গেল। এবার অর্ধেক ফাঁকটা খেয়াল করুন।
ওই একই দুর্নীতির কারণে 2016-তে পাশ করেও এই মেধা তালিকায় জায়গা পাননি বহু যোগ্য। দুর্নীতি না হলে তারাও তো চাকরি পেতেন। এবার তারাও পরীক্ষায় বসবেন, অথচ যোগ্য হওয়া সত্ত্বেও পরীক্ষার শুরুতেই তারা 10 নম্বর পিছিয়ে গেলেন। আরেকটা দিক দিয়ে দেখুন, 2016-তে কারা পরীক্ষায় বসেছিলেন? এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী 45% নম্বর পেলে পরীক্ষায় বসা যেত। সেই নিয়ম মেনেই বহু পরীক্ষার্থী পরীক্ষায় বসে পাশ করেছিলেন, চাকরি পেয়েছিলেন, মানে তারা যোগ্য। কিন্তু এবার নিয়মটাই তো বদলে দেওয়া হয়েছে। এবার আর 45% নয়, পরীক্ষায় বসার মাপকাঠি করা হয়েছে স্নাতক আর স্নাতকোত্তরে ন্যূনতম 50%। ফলে যারা 45% নম্বর পেয়ে পাশ করে চাকরি পেয়েছিলেন, যাদের মধ্যে অনেকেই এই ডিসেম্বর পর্যন্ত চাকরিও করবেন, তারাই আর পরীক্ষায় বসতে পারবেন না। আদালতে তো সেটাই আজ মান্যতা পেয়ে গেল। এবং যা শোনা যাচ্ছে, আজকের পর অন্তত 2টো মামলা তাই সুপ্রিম কোর্টে যাচ্ছে। বঞ্চিত যোগ্যরা এবং অস্থায়ী চাকরিরতরা সবাই ওই শীর্ষ আদালতে যাচ্ছে। এটা কিন্তু মনে হচ্ছে বিষয়টা আগের থেকেই জানতো এসএসসিও, তারাও ক্যাভিয়েট দাখিল করবে বলে শোনা যাচ্ছে। মানে সবটাই প্ল্যান অনুযায়ী ঘটছে, একদম পরিষ্কার। প্ল্যান A, B, C, D সবই যে রেডি ছিল আজ বোঝা গেল। 26,000 চাকরিহারা শিক্ষকের আন্দোলন, তাই বড় সংখ্যা তো। শুরুতে আন্দোলনটা ভাঙাটা খুব কঠিন ছিল, সরকার তাই জন্য আন্দোলনটাকেই ভাগ করে দিল। এবার টুকরো টুকরো করায় ওই টুকরোকে সামলানোটা গোটাকে সামলানোর থেকে অনেক সুবিধাজনক। যোগ্য অযোগ্য ভাগ না করাতেই চাকরি গেছিল, অথচ আন্দোলন থামাতে শুরুতেই যোগ্য অযোগ্য ভাগ করে দেওয়া হলো। প্রথমেই যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও অস্থায়ী চাকরির কথা বলা হয়েছিল, কিন্তু ওটা প্ল্যানে। তারপর অযোগ্যদের পরীক্ষায় বসার জন্য সওয়াল করা হলো, ওটা প্ল্যান B হতে পারে। প্রত্যাশা মতো এই আদালতের নির্দেশে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারছে না, সরকারও সেটা আশা করেছিল বলে তো মনে হয় না। এতে কি হলো? তারা মনে করলো, অযোগ্যরা মনে করলো সরকার তো চেষ্টা করেছে অন্তত, তাই তারা আন্দোলনও করলেন না, আবার ঘুষের টাকা ফেরতও চাইলেন না। মানে অযোগ্যদের আম আর ছালা, ঘুষের টাকা আর চাকরি সবই গেল। কিন্তু তারা কোনোভাবেই আন্দোলনে নামতে পারছেন না, সরকারকে দোষও দিতে পারছেন না। প্ল্যান সিতে যোগ্যদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া হলো, আর প্ল্যান ডি নম্বর বিভাজনে যোগ্যদেরই একাংশ বাদ পড়ে গেল। এবার আন্দোলন কেই বা করবে, আর করলেই বা কী লাভ? তার চেয়ে বরং যা গেছে তা যাক, অথবা নেই মামার থেকে কানা মামা ভালো। যে যেভাবে একটা ধরে নেবে আর কি। মানে সব যাদের চলে যায় তাদের তো এগুলোই খড়কুটো, তাই না? এক্সপিরিয়েন্সের নম্বর 10 থাকছে বা 2025-এর রুলসটাই থাকছে, সেটা একদিকে। আর 2 নম্বর হচ্ছে 2016-র যারা চাকরিহারা রয়েছেন, যোগ্যরা যারা এখন অবধি স্কুলে চাকরি করছেন, তাদের মধ্যে অনেকেই আছে যারা 45% মার্কস রয়েছে, চাকরি সেই সময়ের রুলসে পেয়েছিল। এখনকার রুলস অনুযায়ী তারা বুঝতে পারবে না, তারা এখনও চাকরি করছে 31শে ডিসেম্বর অবধি। সরকার তার সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে বেস্ট ক্যান্ডিডেটকে তুলবে, এবং আনটেন্টেডদের জন্য 10 বছরের এক্সপিরিয়েন্সের অ্যাডিশনাল মার্কস আছে, যেগুলো নতুনরা পাবে না। আবার এমন অনেক আছে যেগুলোতে সেই সময়ের ভ্যাকেন্সিতে এখন চাকরি করছে, সেই ভ্যাকেন্সিগুলোই থাকলো না, ওরা অ্যাপ্লিকেশনও করে পরবর্তীতে কোনো ভ্যাকেন্সি নেই, তাহলে মানে ওদের চাকরিটা পরীক্ষার আগেই বাতিল হয়ে যাবে। আগে থেকেই এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে যোগ্য হয়েও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষায় বসার কথা, কিন্তু তার আগেই তারা চাকরিহারা হয়ে বসে থাকে। এবারে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে মেরিটে এসো ভাই, মেরিটে আসতে হবে তো। মেরিট মানে কি? মেধা। আজ সরকার মেধার কথা বলছে। কাদের কথা বলছে? কাদের বলছে? যাদের মেধা নিয়ে কোনো সংশয় নেই, যারা মেধা দিয়েই শিক্ষক হয়েছিলেন, অথচ সেই মেধাই তো খুন হয়ে গেছে। সরকার যোগ্যদের পাশে থাকার কথা বলেছিল, শুধু এখন নয়, 2016 সালেও বলেছিল। সেই প্রতিশ্রুতিতেই তো এসএসসির পরীক্ষা হয়েছিল। 9 বছর পর পাশে থাকার আসল মানেটা বোঝা গেল। মানে বুঝতে দেরি হয় মাঝে মধ্যে, ওই যেরকম পথে হলো দেরি বলে না, ওটা সেরকম আর কি, একটু দেরি। যেমনটা 11 বছর দেরিতে বুঝেছেন ওই করে আর এক নির্যাতিতা। 2014 জুন মাসে কলকাতার বুকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিল, মনে আছে আপনাদের? এটা পুরনো ঘটনা,
মনে করুন, মনে পড়বে। এক তরুণীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। রুটি কিনে বাড়ি ফিরছিলেন ওই তরুণী, গাড়িতে তুলে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয়েছিল। সরকারের বয়স তখন সবে 3। তোলপাড় পড়ে গেছিল সর্বত্র, আপনাদের মনে আছে। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তকে ধরেও ফেলেছিল পুলিশ, একদম চটজলদি অ্যারেস্ট। জামাল, আকবর আর শিয়ালদা বক্স, মানে 3 দুষ্কৃতী যে মুহূর্তে ধরে ফেলেছিল পুলিশ, খুব চটজলদি। সবাই পুলিশ আর সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন, হওয়ারই কথা, প্রশংসনীয় কাজ। কিন্তু তারপর সরকার আর পুলিশ ওই তরুণীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ 11 বছর পর কতটা পাশে থাকা গেল? কি হয়েছে জানেন? ওই 3 অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিয়েছে আদালত। কেন জানেন? কারণ এই 11 বছরে এই অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণটাই পেশ করতে পারেনি পুলিশ। পাশে থাকার নমুনাই বটে। আরও শুনবেন, যে গাড়িতে ধর্ষণ করা হয়েছিল সেই গাড়িটা পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি। যে স্থান থেকে ওই মেয়েটিকে তোলা হয়েছিল এবং যেখানে ফেলা হয়েছিল তরুণীকে, সেই জায়গা চিহ্নিত করার বেসিক ছবিটা পর্যন্ত তোলা হয়। 3 জন, আবার বলছি, খেয়াল করে দেখুন, 3 জন অভিযুক্তকেই চটজলদি গ্রেফতার করে ফেলা হয়েছিল। এই কাজগুলো খুব কঠিন ছিল। তারপরে শোনা যাচ্ছে যে ফরেনসিক রিপোর্টেও আদালত সন্তুষ্ট হয়নি। আর সবাই জানে আদালতে প্রমাণ লাগে। আদালত বলছে যে তথ্য প্রমাণ সংগ্রহে ব্যর্থ হয়েছে পুলিশ। পুলিশি তদন্তে গাফিলতির কথা তো মেনে নিয়েছেন সরকারি আইনজীবীও। তার মানে বিষয়টার মধ্যে সত্যতা আছে। শুনে আপনাদের আরেকটা মামলার কথা কি বোঝা যাচ্ছে, মনে পড়ছে? তার মানে যা ঘটে তার বছর 10 বাদে এফেক্ট বোঝা যায়। ছোটবেলায় দাদু মজা করে বলতো, জানেন তো, ডাইলের মজা তলে। এই পুলিশি তদন্তের আসল রূপটা তার মানে আদালতে টের পাওয়া যায় অনেক তলায় গেলে, অনেক দিন পরে। বলছিলাম আর একটা মামলার কথা, আপনাদের মনে পড়ে যাচ্ছে কিনা একটু সময় দিলাম, নিশ্চয়ই মনে পড়ে গেছে। সেই কামধুনির মামলা। কোরিয়ার মতোই আরেকটা জুন মাস ছিল 2013। দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল। ভাবা যায় না কিভাবে খুন করা হয়েছিল। চিরে ফেলা হয়েছিল 2 পা ধরে। কামধুনি ছুটে গেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ, সরকার সবাই পাশে দাঁড়িয়েছিল। বলা হয়েছিল ন্যায় মিলবেই মিলবে। 10 বছর পর পাশে দাঁড়ানোর নমুনাটা দেখেছিলাম আমরা। নিম্ন আদালতে 2 জনের মৃত্যুদণ্ড হয়েছিল, সেটা উল্টে রদ হয়ে গিয়ে যাবজ্জীবন হয়ে গেল। বাকি 4 জনের জামিন হয়ে গেছিল। কেন? বিচারপতি নিজে বলে দিয়েছেন সেটা কারণটা। বলেছেন উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড়ই করতে পারেনি পুলিশ। প্রচুর ফাঁক ছিল যে তথ্য প্রমাণগুলো পেশ করা হয়েছিল আদালতে। মানে 10 বছর পর দেখা গেল উপযুক্ত তথ্য প্রমাণের অভাব। কি মনে হচ্ছে আজ কামধুনি কোরিয়া মিলে গেল? তো তাহলে তো আরেকটা আন্দোলনের কথা আপনাদের মাথার মধ্যে ঘুরঘুর করতে শুরু করেছে, তিলোত্তমা আন্দোলন। ভাবুন তো, 1 বছর হয়ে গেছে, সবে 1 বছর। এটাও কি ওই 10 বছর পর আসল খেলাটা বোঝা যাবে? যদিও বলবেন শাস্তি তো হয়ে গেছে তো ঠিক, তারপরেও তো মামলা চলছে, কারণ পরিবার সন্তুষ্ট হয়নি। পুলিশের প্রাথমিক তদন্তের পর যতই সিবিআই তদন্ত করুক, একটা ফাঁক থেকে যাচ্ছে বলে তো দাবি করেছে ওই তিলোত্তমার পরিবার। আর মজা কি জানেন? আজই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী আদালতে একটা আবেদন করেছেন। তাতে বলা হয়েছে প্রমাণের অভাব রয়েছে, তাই মুক্তি দেওয়া হোক সঞ্জয়কে। এটারই তো অপেক্ষা ছিল। ওই সাজাপ্রাপ্ত আসামিও কি কোনো ফাঁক খুঁজে পেয়ে গেছে? সেই ফাঁকেই কি ফাঁসির থেকে যাবজ্জীবন হয়েছিল সঞ্জয়? আজ সিবিআই 6ষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে আদালত।
আর তখনই তিলোত্তমার পরিবারের আইনজীবী সিবিআই আর পুলিশের যোগসাযোগের অভিযোগ করেছেন। এই কারণেই নাকি বিনীত গোয়েলের বিরুদ্ধে কিচ্ছু বলেনি সিবিআই, উল্টে পুলিশের প্রাথমিক তদন্তকে ক্লিন চিট দিয়ে দিয়েছে। ভাবুন তো একবার। পুলিশ ধরছে দুজনকে, কিন্তু ধরলেই তো হবে না, আপনাকে তো সেই মতো চার্জশিট দিতে হবে, সেই মতো ধারা দিতে হবে। আজকে দেখুন করায়া থানাতে যারা ধর্ষণ করলো তারা ছাড়া পেয়ে গেল। আজকে কামদুনি দেখুন সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হয়েছে। আজকে কামদুনি সেই আমাদের মেয়েটি এখনো তার আত্মার শান্তি পেল না। সুতরাং এটাই আজকে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু কোনো মহিলার কোনো সুরক্ষা নেই, কোনো সম্মান নেই। ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে কোর্টে আপনাদের লয়ার ছিল, বড় বড় লয়ার দিয়েছিলেন। কেউ তো কোনো তদন্তের গাফিলতি প্রমাণ করতে পারেননি, বার করতে পারেননি। যে পুলিশি তদন্তে অনাস্থা জানিয়ে সিবিআই দাবি করা হয়েছিল, এখন সেই সিবিআই আর পুলিশ নাকি এক হয়ে গেছে। এটাই তো তিলোত্তমার পরিবারের আইনজীবীর দাবি। সত্য মিথ্যে সমস্ত ক্ষেত্রেই আদালতে যা পেশ হয় সবই তো প্রমাণ সাপেক্ষ। কিন্তু আমরা শুধু ভাবতে পারি, সবই যদি এক, তাহলে এতগুলো রাত দখলে লাভ কি হলো? সিস্টেম কি আমাদের এই বার্তাটাই দিচ্ছে? তাহলে তো চন্দ্রবিন্দুর সেই গানটার কথা মনে পড়ে যেতে হয়, আমি ডুগডুগি বাজাই তুমি তার সঙ্গে নেচো, সেই তো বাঁদর হলে ভালো হয়ে লাভ কি হলো, আমাকে ভালো বলো না, আমাকে ভালো বলো না।